দেবলীনার বিয়ের আসরে এবার দেবলীনার জন্য বিশেষ এক চমকের ব্যবস্থা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দেখুন ছোটো সাহেব, সেখানে আপনার এই গঠন সমস্ত কিছু দেখে আপনার সন্দেহ হচ্ছে না যে এই ব্যক্তিটাকে আপনার চেনা বলে মনে হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আয়ুষ এবং ঈশান মিলে যখন কিনা বলতে থাকে যে তুমি কার কথা বলার চেষ্টা করছো, এবং অর্কর সঙ্গে এই ব্যক্তিটাকে যেখানে এত কাড়ি কাড়ি টাকা দিচ্ছে অর্ককে, এবং এতগুলো টাকা কেনই বা অর্ককে এই ব্যক্তি দিতে যাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমার তো বেশ এই মহিলাটাকে চেনা বলে মনে হচ্ছে, এবং আমি যদি খুব সম্ভবত ভুল না হয়ে থাকে এই মহিলাটা আর কেউ না বরঞ্চ দেবলীনা ম্যাডাম। আপনি তার হাতের সেই রিংগুলো দেখে চিনতে পারছেন না? এই রিংটা রীতিমতো ঈশান সাহেব ওনাকে এঙ্গেজমেন্টের দিন পরিয়েছিল, এবং এটা দেখেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমার কিছু বলার নেই। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে হ্যাঁ, তার মানে রীতিমতো দেবলীনা অর্ককে আমাদের জন্য সেখানে পাঠিয়েছে যাতে করে কিনা অর্ক আমাদেরকে কোনো একটা চাল খাটিয়ে সেইখান থেকে বাড়ি ছাড়া করতে পারে, এবং আমাদেরকে যাতে চন্দননগরে দেবলীনা ফিরিয়ে আনতে পারে, তার জন্য এই নোংরা খেলাটা খেলেছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ ঈশান সাহেব, হ্যাঁ আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন, তার জন্যই তো আমার বেশ সন্দেহ ছিল। কারণ যখন কিনা অনুশ্রী এবং এই অর্কর আশীর্বাদে অনুষ্ঠান চলছিল, ঠিক সেই মুহূর্তেই অর্কর ফোনে আমি দেবলীনা ম্যাডামের নাম্বার দেখতে পাই, এবং তখনই আমার খুব বেশ সন্দেহ হয়ে গিয়েছিল, এবং তার জন্যই তো আমি অনুশ্রীকে বাঁচানোর জন্য সেখানে গিয়েছিলাম, এবং সেই জিনিসটাকে যে এরকমভাবে নোংরাভাবে মোড় দিয়ে দিবে এই অর্ক, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কিন্তু এবার আমাদেরকে চন্দননগরে ফিরে এমন একটা চাল চালতে হবে যাতে করে কিনা দেবলীনা ম্যাডামের পাতা ফাঁদে দেবলীনা ম্যাডামই ফেসে যায়। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে তুমি কী করতে চাইছো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে চলুন না আগে চন্দননগর ফিরে যাই, অন্যদিকে চন্দননগরে খালি হাতে কুসুম, আয়ুষ এবং ঈশানকে ফিরতে দেখে দেবলীনা বলতে থাকে যে বেশ ভালোভাবে জব্দ হয়েছে, এবার আর তোমাদের কাছে কিছু করার মতন আর উপায় নেই, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে শুনুন, এবার আমাদের কী করতে হবে, আমাদেরকে যে করেই হোক না কেন রওশন সাহেবকে রাজি করাতে হবে যাতে কিনা সে বিয়ের দিন বিয়ের পিঁড়িতে ঈশান সাহেবের জায়গায় রওশন বসে যায়। কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে রওশন নিশ্চয়ই চাইবে যে দেবলীনা ম্যাডাম তার জীবনসঙ্গী হোক, এবং দেবলীনা ম্যাডামকে আদায় করার জন্য রওশন অবশ্যই আমাদের এই প্রস্তাবে রাজি হবে। এবং অন্যদিকে অর্কবাবু খুব বেশি উঠছে দেবলীনা ম্যাডামের কথা শুনে, সেখানে অনুশ্রীর পাশে যদি আমরা কোনোভাবে অর্কবাবুকে কিডন্যাপ করে সে মূল সময়ে সেখান থেকে সরিয়ে দিয়ে যদি আমরা অর্কবাবুর জায়গায় সেহেরার ছদ্মবেশ ধারণ করে যদি আমরা ঈশান সাহেবকে বসিয়ে দিতে পারি, তাহলে বিয়ে শেষ হওয়ার আগ অবধি যদি এই জিনিসটা আমরা চলমান রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এবং বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই যদি মুখ দেখাদেখি হয়েও যায় এবং সকলে যদি সমস্ত সত্যটা জানতে পেরেও যায়, তাতেও আমাদের কোনো কিছু আর খারাপ হবে না। তার কারণ সেই সময় আমাদের কাছে দেবলীনা ম্যাডামের বিরুদ্ধে সমস্ত প্রমাণ চলে আসবে আমাদের হাতে, এবং আমরা একবার দেবলীনা ম্যাডামের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিলে দেবলীনা ম্যাডামকে আর কেউ বাঁচাতে পারবে না, এবং স্বয়ং দেবী মা দেবলীনা ম্যাডামকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। তখন আর কোনো রকম কোনো দেবলীনা ম্যাডামের উপায় না থাকার ফলে রওশনের সঙ্গে এক পর্যায়ে সুখে ঘর সংসার করতে হবে, এবং ভালোবাসার মানুষরা একে অপরকে পেয়ে যাবে। এদিকে অনুশ্রীকে রীতিমতো আমরা ঢাক ঢোল পিটিয়ে আবারও সেই রূপসাহেব গ্রাম থেকে এই চন্দননগরে ফিরিয়ে আনতে পারবো, এবং দেবীমা এবং মনোরা দূরত্ব দূর করে দিতে পারবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।